ঘটনা 11 দলীয় জোটের পক্ষ থেকে আমরা এই সংবাদ সম্মেলন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ বজায় থাকার কথা ছিল। কিন্তু কাল 28শে জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় ঘটে যাওয়া ঘটনা সেই উৎসবমুখর পরিবেশকে দান করে দিয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলা সংশ্লিষ্ট নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানকার স্থানীয় প্রশাসন একটা বিষয় খুব পরিষ্কার যে প্রশাসন এই আয়োজনটি করেছিলেন উভয় দলকে এক মঞ্চে নিয়ে আসার মাধ্যমে। মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামীর শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি ভাই রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে বিএনপি জানান যে ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলা মিলে শেরপুর 3 আসন। গতকাল দুপুর 2:30 শেরপুরের ঝিনাইগাতি স্টেডিয়ামে শেরপুর 3 আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে সকল প্রার্থীর ইশতেহার প্রকাশ অনুষ্ঠান ছিল। যথারীতি জামাত এবং 11 দলীয় জোটের প্রার্থী নুরুজ্জামান বাদল, যিনি আবার আমাদের সেই জেলার সেক্রেটারিও, নেতাকর্মীদের নিয়ে যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন এবং অনুষ্ঠানস্থলে আসন গ্রহণ করেন। বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল তার সমর্থক কর্মীরা সেখানে আসেন, কিন্তু অনেক বিলম্ব করে তারা এখানে আসেন। তখন বিএনপি নেতারা ইউএনএকে অর্ধেক আসন ভাগ করে দিতে বলে। দেরিতে এসে বলেছেন যে সমাবেশের অর্ধেক আসন খালি করে দিতে হবে, তাদের জন্য আলাদা বরাদ্দ দিতে হবে। ইউএনও জামাত প্রার্থীকে অনুরোধ করেন কিছু চেয়ার ছেড়ে দিতে। জামাত 11 দলীয় প্রার্থী নুরুজ্জামান বাদল মাইকে কর্মীদের আসন ছাড়তে বলেন। জামাত কর্মীরা আসন ছেড়ে দেওয়ার পরও বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা বাকবিতণ্ড শুরু করেন। সেই সাথে ওই আসনের বিএনপি প্রার্থী মাহবুবুল হক রুবেল, বিএনপি নেতা আব্দুল হান্নান সহ বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা অব্যাহত উস্কানি দিতে থাকেন। এতে বিএনপি নেতাকর্মীরা হাতাহাতি এবং সংঘর্ষে লিপ্ত হয়। এই দুইজনের উস্কানির কারণে, অন্য নেতাদের উস্কানির কারণে। এই অবস্থায় পুলিশ প্রশাসন বিএনপি নেতাকর্মীদের নিবৃত্ত না করে বরং নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে। সাংবাদিক বন্ধুরা, সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ নেতাকর্মীরা স্টেডিয়াম থেকে বেরিয়ে স্টেডিয়ামের দক্ষিণে ঝিনাইগাতি বাজারে অবস্থান নেয়। তারা মাঠে অবস্থান করে জামাত এবং 11 দলীয় প্রার্থী এবং সমর্থকরা। এ সময় বিএনপি সমর্থক ফাহমি গোলন্দাজ সুহেল সে ফেসবুকে জামাতের বাদলকে, অর্থাৎ নুরুজ্জামান বাদল, যিনি আমাদের ওই আসন নমিনি প্রার্থী, জেলা সেক্রেটারি, তাকে পেলে জবাই করা হবে এই মর্মে উস্কানিমূলক স্ট্যাটাস দিতে থাকে। এই অবস্থায় ঝিনাইগাতি বাজারে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থানে বিএনপি নেতাকর্মীরা এবং জামাত 11 দলীয় প্রার্থীকে স্টেডিয়াম থেকে বের হতে না দেওয়ার ঘোষণা তারা দেয়। এখানে থাকা বিএনপি নেতাদেরকে পুলিশ প্রশাসন রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তারা অস্বীকৃতি জানান। এই অবস্থায় মাইকে বিএনপি নেতাকর্মীরা অব্যাহত উস্কানি দিতে থাকে, যাতে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ক্রমান্বয়ে বাড়তে থাকে। প্রশাসনের কোনো সহযোগিতা না পেয়ে সন্ধ্যা 5:45টার দিকে মিছিল সহকারে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের প্রতিরোধ করতে গেলে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এক পর্যায়ে জামাত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে উত্তর পশ্চিম দিকে রাস্তা এবং উত্তরের স্টেডিয়ামের দিকে তারা চলে যান। পেছনে পড়ে যান জামাতের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম। তাকে তখন একা পেয়ে কুপিয়ে আহত করে রেখে যায় বিএনপির কর্মীরা। এক পর্যায়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি রাস্তায় শাহাদত বরণ করেন। এই সংঘর্ষের ঘটনায় জামাত এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে প্রায় 150 নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে 16 জনকে শেরপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত 3 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা মনে করি পুরো ঘটনা প্রবাহে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমত, মারামারির সময় পুলিশ সহযোগিতা করলেও ঘটনা প্রবাহ এতদূর আসতো না। সেটা না করে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে। তবে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর একজন সদস্য আহত হন। আমরা সেনাবাহিনীর ধন্যবাদ জানাচ্ছি যে তারা সেখানে এসে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। বিএনপি সন্ত্রাসীরা পুলিশ ফোর্স থাকা সত্ত্বেও বিএনপি সন্ত্রাসীরা আমাদের গ্রুপে ইট পার্কের লাঠি পেটা। ইশতেহার ঘোষণার একটা অনুষ্ঠান ছিল, সেখানে প্রত্যেকটা দলের জন্য সুনির্দিষ্ট আসন ছিল যেখানে তারা বসবেন। জামাত ইসলামের নেতৃবৃন্দ সেখানে সব আসন তথা চেয়ারগুলো আগে থেকে দখল করে রেখেছিলেন এবং বিএনপি যারা নেতাকর্মী রয়েছে ওনাদের জন্য যে নির্দিষ্ট আসনগুলো রয়েছে সেই চেয়ারগুলো ছাড়ছিলেন না। প্রশাসন বারবার আহ্বান জানানোর পরও তারা কিন্তু সেই চেয়ারগুলো ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন। চেয়ারে বসার মতন খুব তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে
যে সহিংসতা এবং সংঘাত আমরা দেখেছি সেটি কোনোভাবেই কাম্য নয়। গণ অভ্যুত্থানের পর আমাদের সবার প্রত্যাশা ছিল এমন একটি নির্বাচন যেখানে পরিবেশ হবে উৎসবমুখর, যেখানে সবাই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসবেন, কোনো সংঘাত থাকবে না। সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এবং দেশের প্রায় সবারই বিশ্বাস অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। সুতরাং আমাদের একটি বড় লক্ষ্য হলো এই নির্বাচন যেন বিতর্কমুক্ত থাকে, এই নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় এবং এই নির্বাচনকে ঘিরে কেউ যেন কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে না পারে। এটি দল হিসেবে বিএনপির জন্য যেমন গুরুত্বপূর্ণ, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। কিভাবে সংঘাত শুরু হলো, কারা সেখানে মদদ দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন কেন পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারলো না, এসব বিষয় নিয়ে স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন যাচ্ছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও দেখেছি যেখানে দেখা যাচ্ছে জামাতে যিনি প্রার্থী রয়েছেন তিনি বারবার পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, এমনকি বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ওনারা হাত জোর করে অনুরোধ করছিলেন যে সংঘর্ষ এড়ানোর জন্য যেন তিনি বিকল্প রাস্তা দিয়ে যান। তারপরও সেই প্রার্থী ঠিক ওই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বারবার বলছিলেন জীবন যায় যাক, এই সংঘাতকে এড়ানো যেত না। নির্ধারিত সময়ের আগে আমরা এর আগে জামাতের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে এই ঘটনা নিয়ে সেটি শুনলাম, এবার বিএনপির তরফ থেকেও শুনলাম। তবে এই যুক্তিটা পুরোপুরি ধোপে টেকে না যে উনি তারপরে ওই রাস্তাতে গিয়েছেন, উনি তারপরে ওই রাস্তাতে গিয়েছেন বলে ওনাকে জবাই করে ফেলতে হবে এবং সেটাতে উনি গেলেন বলেই উনি মারা গেলেন, এই যুক্তিটা গ্রহণযোগ্য না। তবে পুরো বিষয়টা আসলে একটু ধোয়াটে। বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটি সামনে এসেছে সেটা আসলে ঠিক কে কতটুকু দোষী এটা বলা মুশকিল। তবে জামাত সেখানে আগে থেকে সিট দখল করে রেখেছিল এবং আগে থেকে সিট দখল করে রাখার পিছনের একটা কারণ হচ্ছে বিএনপি সময় মতো পৌঁছায়নি। কিন্তু পরবর্তীতে যখন তাদেরকে বলা হয়েছে সিট ছেড়ে দেওয়ার জন্য, প্রশাসন থেকেই বলেছে, তখন তারা সিট ছেড়েছে, কিন্তু সেই ছাড়ার অংশটাও বিএনপির মনোপুত হয়নি। তবে পুরো বিষয়টাতে প্রশাসনের, পুলিশের এবং যারা এই অনুষ্ঠান বিশেষ করে আয়োজন করেছে, দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি, বিকজ তারাই হচ্ছে ওই অনুষ্ঠানটির আয়োজক ছিল। যা ঘটলো সেটাকে ঠিক কি বলা যায়? মানে একটা আয়োজন করা হয়েছিল সম্প্রীতির জন্য। হ্যাঁ, উপজেলা প্রশাসন চেয়েছিল সব দলের প্রার্থীরা এক মঞ্চে আসুক। ঠিক তাই, তাদের নির্বাচনী ইশতেহার তুলে ধরবে ভোটারদের কাছে, যা হওয়ার কথা ছিল গণতন্ত্রের একটা দারুণ উদাহরণ। সেটাই হয়ে গেল একটা রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র। আমি যেটা কিছুতেই মেলাতে পারছি না তা হলো একটা সৌজন্যমূলক অনুষ্ঠান কিভাবে এমন ভয়ানক সংঘর্ষে রূপ নিতে পারে, যেখানে একজন মানুষ মারা গেলেন। হ্যাঁ, একজন রাজনৈতিক নেতা প্রাণ হারালেন। এটাই কিন্তু আজকের আলোচনার সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের হাতে যে তথ্যসূত্রগুলো আছে সেগুলো বলছে জামাতে ইসলামী আর বিএনপি দুটো দলই অংশ নিয়েছিল। কিন্তু চেয়ারে বসার মতো একটা খুবই সামান্য বিষয় থেকে তর্কাতর্কি শুরু হয়, আর সেটা একজন মানুষের মৃত্যু পর্যন্ত গোড়াতে পারে। এটা তো অবিশ্বাস্য। আজ আমরা এই ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করব। কোনো পক্ষ না নিয়ে আমরা দেখব জামাত কি বলছে, বিএনপি কি বলছে। বসা নিয়ে একটা বাদানুবাদ। কিন্তু এটা তো খুবই সাধারণ একটা ব্যাপার। রাজনৈতিক অনুষ্ঠানে এমনটা তো হয়েই থাকে। এটা এতটা ভয়ঙ্কর রূপ নিল কিভাবে? এখানেই তো ঘটনার নাটকীয় মোড়। সাধারণ বাদানুবাদ থেকে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হতে পারে ভেতরে ভেতরে একটা চাপা উত্তেজনা ছিল আগে থেকেই। কিছুক্ষণের মধ্যেই কথা কাটাকাটি পুরো দস্তুর সংঘর্ষে পরিণত। সংঘর্ষের মাত্রাটাও তো বিশাল ছিল। হ্যাঁ, বিশাল। সূত্র বলছে শুধু দলের কর্মীরাই নয়, সংবাদকর্মীরাও আক্রমণের শিকার হন। সব মিলিয়ে দুই পক্ষে অন্তত 50 জনের বেশি মানুষ আহত হয়। আর এর সবচেয়ে মারমাত্রিক পরিণতি হলো শ্রীবার্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মৌলানা রেজাউল করিমের মৃত্যু। সংঘর্ষে তিনি গুরুতর আহত হন আর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই পথেই তিনি মারা যান। জামায়াতের গল্পটা একরকম, বিএনপির গল্পটা উল্টো। ঠিক তার উল্টো। ঠিক। চলুন তাহলে জামায়াতে ইসলামীর গল্পটা দিয়ে শুরু করা যাক। তাদের অভিযোগটা ঠিক কি? তারা কাকে দায়ী করছে? জামায়াতের অভিযোগ খুবই সরাসরি এবং
মানে খুবই গুরুত্বপূর্ণ। তাদের দাবি মূল হামলাটা হয়েছে অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার সময়। আচ্ছা, অনুষ্ঠানের পরে, হ্যাঁ, এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তারা সরাসরি শেরপুর ৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের দিকে আঙ্গুল তুলেছে। বিএনপি প্রার্থীর দিকে তাদের ভাষ্যমতে রুবেলের নির্দেশেই তার সমর্থকরা জামায়াতের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। পরিকল্পিত হামলা, তার মানে তারা বলতে চাইছে এটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো মারামারি নয়। না, বরং আগে থেকে ছক কষে আক্রমণ করা হয়েছে। তাদের অভিযোগ তো সেদিকেই ইঙ্গিত করছে। আরও ভয়ের কথা হলো, তাদের দাবি অনুযায়ী এই হামলা হয়েছে প্রশাসনের কর্মকর্তাদের সামনেই। বলেন কি, প্রশাসনের সামনে? হ্যাঁ, এমনকি জামায়াতের কয়েকজনকে নাকি তুলে নিয়ে গিয়ে আলাদাভাবে মারধরও করা হয়েছে। এটা তো খুবই গুরুতর অভিযোগ। এই ঘটনার পর জামায়াতের একজন নেতার একটা কথা মানে পরিস্থিতিটার আবেগ আর ক্ষোভকে খুব ভালোভাবে তুলে ধরে। কি বলেছিলেন তিনি? তিনি বলেছেন, এই বিএনপির এই নির্মম হামলায় এভাবে আমার ভাই মৃত্যুবরণ করবে আমি কল্পনাও করতে পারি নাই। এই একটা লাইনেই তাদের শোক, অবিশ্বাস আর ক্ষোভ সবই স্পষ্ট। হ্যাঁ, এই বক্তব্য থেকে তাদের হতাশাটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় ভাবার মতো, বিএনপি আর জামায়াত তো অতীতে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। ঠিক। তাদের মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘাত, বিশেষ করে নির্বাচনের ঠিক আগে, এটা কি শুধু স্থানীয় শত্রুতা, নাকি এর পেছনে আরও বড় কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা শুধু একটা সাধারণ রাজনৈতিক সংঘাত নয়। আমাদের মনে রাখতে হবে এই দুটি দল দীর্ঘদিনের জোটসঙ্গী। হ্যাঁ, তাদের মধ্যে আদর্শগত পার্থক্য থাকলেও ভোটের রাজনীতিতে তারা একসাথেই ছিল। সেই জোটের দুই শরিকের মধ্যে এমন প্রাণঘাতী সংঘর্ষ আসলে বৃহত্তর জোটের রাজনীতির গভীর ফাটলটাকে সামনে নিয়ে আসে। আর এটা ভোটারদের কাছেও একটা বিভ্রান্তিকর বার্তা পাঠায়। অবশ্যই, যারা নিজেদের মধ্যে ঐক্য রাখতে পারে না, তারা দেশের জন্য কি করবে? আচ্ছা, তাহলে এই ঘটনার পর জামায়াতের দাবি কি? তারা এখন কি চাইছে? তাদের দাবি খুবই পরিষ্কার এবং কঠোর। তারা বলছে, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন যদি সুষ্ঠুভাবে করতে হয়, তাহলে তার মানে তারা বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। একদম। তিনি বলেছেন, কোনো গরিমসি জাতি বরদাস্ত করবে না, অর্থাৎ কোনো ছাড় দিতে রাজি নয় তারা। জামায়াতের অভিযোগগুলো খুবই স্পষ্ট, তারা সরাসরি হত্যাকাণ্ডের অভিযোগ আনছে। কিন্তু রাজনীতিতে কোনো অভিযোগে একতরফা থাকে না। ঠিক, মাহমুদুল হক রুবেল, যার বিরুদ্ধে এত বড় অভিযোগ, তিনি নিশ্চয়ই চুপ করে বসে নেই। তার দিক থেকে এই ঘটনার ব্যাখ্যাটা কি? এখানেই তো ধাঁধাটা আরো জটিল হয়ে ওঠে। কারণ বিএনপির ভাষ্যটা শুধু আলাদা নয়, এটা জামায়াতের গল্পের একেবারে 180 ডিগ্রি উল্টো। বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল এই ঘটনার জন্য এক চুলো ছাড় না দিয়ে সম্পূর্ণভাবে জামায়াতকেই দায়ী করেছেন। আচ্ছা, তার কথা শুনলে মনে হবে আমরা যেন সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনার বর্ণনা শুনছি। মানে তিনিও বলছেন এটা পরিকল্পিত, কিন্তু পরিকল্পনাটা তাহলে কার? রুবেলের মতে যা ঘটেছে তা কোনো আকস্মিক সংঘাত নয়, বরং জামায়াতের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? তার দাবি, এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য ছিল আসন্ন নির্বাচনকে বানচাল করা বা অন্ততপক্ষে বিলম্বিত করা। নির্বাচন বানচাল করা? হ্যাঁ, তার ভাষ্য অনুযায়ী জামায়াতি নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার জন্য এই ঘটনাটি ঘটিয়েছে। তার মানে জামায়াত যে পূর্ব পরিকল্পনার অভিযোগ বিএনপির দিকে ছুড়ে দিচ্ছে, বিএনপি ঠিক একই অভিযোগ জামায়াতের দিকে ফেরত পাঠাচ্ছে। কিন্তু দুই পক্ষই পূর্ব পরিকল্পিত শব্দটা ব্যবহার করছে। এটা কি কেবল একটা রাজনৈতিক বুলি, নাকি এর মাধ্যমে তারা ভোটারদের কাছে কোনো নির্দিষ্ট বার্তা দিতে চাইছে? আসলে যখন উভয় পক্ষই ষড়যন্ত্রের কথা বলে, তখন সাধারণ মানুষের জন্য সত্যটা খুঁজে বের করা তো আরও কঠিন হয়ে যায়। ঠিক তাই, এটা একটা ক্লাসিক রাজনৈতিক কৌশল। একদম। প্রতিপক্ষকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করতে পারলে নিজেদের দায় এড়ানো যায়, আবার সমর্থকদের সহানুভূতিও পাওয়া যায়। উভয় পক্ষই নিজেদেরকে ভিকটিম বা নির্যাতিত হিসেবে দেখাতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো, জামায়াতের একজন নেতা মারা গেলেন, তাহলে বিএনপি কিভাবে নিজেদের ভিকটিম হিসেবে দাবি করছে? তাদের যুক্তির ভিত্তিটা কি? হ্যাঁ, এটাই তো $1 মিলিয়ন প্রশ্ন। তাদের ভাষ্যটা কি? বিএনপির পক্ষ থেকে বেশ কিছু নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। মাহমুদুল হক রুবেলের কথা অনুযায়ী জামায়াতের নেতারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল। প্রস্তুতি নিয়ে এসেছিল? কিরকম প্রস্তুতি? তার ভাষায় তাদের সঙ্গে স্টিক ছিল, লাঠি ছিল। ও আচ্ছা।
বিএনপি বলছে জামায়াতের কর্মীরাই সেই স্টিক, লাঠি আর মঞ্চের চেয়ার ব্যবহার করে প্রথমে বিএনপির লোকজনের ওপর হামলা করে এবং তাদের অনেককে আহত করে। অর্থাৎ বিএনপি বলতে চাইছে যে জামায়াতই প্রথম আক্রমণকারী, এবং তারা সংঘর্ষের জন্য পুরোপুরি প্রস্তুত হয়েই এসেছিল। তার মানে আমরা এখানে দুটো সম্পূর্ণ পরস্পর বিরোধী বয়ান পাচ্ছি, দুটো সম্পূর্ণ বিপরীত চিত্র। একদিকে জামায়াত বলছে বিএনপির প্রার্থীর নির্দেশে তাদের ওপর অতর্কিত হামলা হয়েছে এবং তাদের নেতাকে হত্যা করা হয়েছে, আর অন্যদিকে বিএনপি বলছে তারাই জামায়াতের পরিকল্পিত হামলার শিকার হয়েছে, যার মূল উদ্দেশ্য ছিল নির্বাচন বাচাল করা। আর শেরপুর ৩ আসনটি তো ঐতিহাসিকভাবেই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকা। একদম, এখানে উভয় দলেরই শক্তিশালী ঘাঁটি রয়েছে। তাই এই ধরনের একটি ঘটনা এখানে ঘটলে তার প্রভাব শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো জেলার রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করতে পারে। দ্যাট মিনস বিএনপির নৃশংসতার পর তারেক রহমানের নির্দেশে বিএনপি শেরপুরে যে অঘটন ঘটিয়েছে, নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে সহিংস করে তুলেছে। প্রথম লাশ ফেলার ঘটনা যেটা বিএনপি ঘটিয়েছে, তারপর ডক্টর ইউনূস সরকার নড়েচড়ে বসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিরুদ্ধে বাংলাদেশে তোলপাড় এবং জামাতের পক্ষে এক প্রকার গণজোয়ার। শেরপুরের ঘটনার পর যারা শিক্ষিত তরুণদের মধ্যে, সচেতনদের মধ্যে যারা বিএনপি করতে এখন তারা করে না, এখন বিএনপিকে গালি দেওয়াটাকে তারা ওয়াজিব মনে করছে। আমি বরিশাল থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা বিভিন্ন জায়গায় অনেক খবর অলরেডি পেয়েছি যে ছাত্রদল, বিএনপির পদধারী যারা একদিন আগেও ধানের শীষের পক্ষে মাঠে নেমে কাজ করেছেন, তারা এই নৃশংসতা দেখে বিএনপি ধানের শীষ ছেড়ে জামাত ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ বিএনপির মধ্যে যারা একটু সিভিলাইজড, একটু ভদ্র, তারা দেখছে এই জঙ্গিদের দল, এই জঙ্গলিদের দল, এই অশিক্ষিতদের দল তারা করতে পারে না। যে দলের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ইন্টার পাস, সেই দল কতদূর কি করবে এটা তারা বুঝে গেছে। কার সাথে কি তুলনা করেন? বিএনপির হাজারটা দোষ আছে। বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি সংস্কারের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়ে বাধা প্রদান করেছে, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য নানা কর্মকাণ্ড করেছে, বিএনপির মধ্যে 40 জনেরও বেশি ঋণ খেলাপিকে তারা মনোনয়ন দিয়েছে, দ্বৈত নাগরিকদের মনোনয়ন দিয়েছে, এবং এই নির্বাচনী সহিংসতায় বিএনপির উস্কানি কোনো অংশে কম না। কিন্তু শেরপুরের ঘটনাটা দেখার পরে এই ঘটনার পিছনে আসলেই কোন দল দায়ী, কে আসলে সিটগুলো দখল করে পরে ছাড়ে নাই, আর না ছাড়ার পরে উস্কানি কে দিয়েছে, কারা পূর্ব পরিকল্পিত একটা অবস্থা থেকে এই অনুষ্ঠানটিতে যোগ দিয়েছিল, এটি এই দূর থেকে বলা খুবই মুশকিল। কিন্তু একটা বিষয় বলা যায়, যদি পূর্ব নির্ধারিত হয়ে থাকে, যদি এটা কাউকে ফাঁদে ফেলার জন্য, কোনো একটি দুই দলের মধ্যে একটি দলকে ফাঁদে ফেলার জন্য হয়ে থাকে, তাহলে দলগতভাবে বিএনপির ফাঁদে ফেলানোর মতো সেই যোগ্যতা আসলে নাই। বিএনপির রাজনীতির নেতাদের সেই যোগ্যতা, সেই আদর্শিক অবস্থান বা সেই বুদ্ধিও নাই। কাজে সেই অর্থে বলা যায়, যদি পূর্ব নির্ধারিত এটা কোনো ফাঁদ হয়ে থাকে, তাহলে এটা বিএনপির পক্ষে সম্ভব না।